নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং আমাদের আজকের এই শোয়ের গিফট স্পন্সর অ্যাশিওর। আজকে আমার সঙ্গে রয়েছে ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, অনেক স্বাগত তোমায়। থ্যাংক ইউ স্নেহা। এবং আমরা দেখছি যে চলছে এশিয়া কাপ, তবে এর মধ্যেই কিন্তু হ্যান্ডশেক বিতর্ক নিয়ে জল গড়িয়ে গিয়েছে অনেকটা। তবে এরই মধ্যে এই মুহূর্তের যে বড় খবর, 21 দিনের মাথায় জার্সি স্পন্সর পেল ভারতীয় ক্রিকেট দল। অত্যন্ত বড় খবর অর্পণদা। বেশ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে এশিয়া কাপ কিন্তু কার্যত জার্সি স্পন্সর ছাড়াই খেলতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সেক্ষেত্রে 21 দিনের মাথায় আবারও জার্সি স্পন্সর পেয়ে গেল ভারতীয় ক্রিকেট দল, কি বলবেন? নিঃসন্দেহে বড় খবর। আজকের তো ব্রেকিং বলা যেতে পারে যে 21 দিন পর ভারতীয় দল কার্যত স্পন্সর পেল এবং যেহেতু 30শে সেপ্টেম্বরের মধ্যে বানানো সম্ভব নয়, তাই এশিয়া কাপে অন্তত ভারতের নতুন জার্সিতে খেলতে পারবে না। আপনাদের জানিয়ে রাখি, স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে 21 দিন পর নতুন স্পন্সর পেল ভারতীয় দল এবং তার নাম হচ্ছে অ্যাপোলো টায়ার্স। এবং যতদূর এখনো পর্যন্ত ইনফরমেশন পাওয়া গিয়েছে, ড্রিম কেন্দ্রীয় হয়ে যাওয়ার পর ড্রিম 11 প্রত্যেক ম্যাচ পিছু ভারতীয় দলকে 4 কোটি টাকা দিত। এবার অ্যাপোলো টায়ার এসেছে। অ্যাপোলো টায়ার প্রত্যেক ম্যাচ পিছু ভারতীয় বোর্ডকে 4.5 কোটি টাকা দেবে, অর্থাৎ 4,50,00,000 টাকা দেবে। টাকার পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে এবং আশা করা যাচ্ছে যে 30শে সেপ্টেম্বরের পর থেকে ভারতীয় দলের জন্য নতুন জার্সি আসছে এবং মহিলা দলের যে জার্সিটা স্পন্সরশিপ এখানে অ্যাডিং হবে সেটাও কিন্তু 30শে সেপ্টেম্বরের পর, অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু ভারতীয় দলের গায়ে আবারও ড্রিম 11-এর পরিবর্তে লাগতে চলেছে অ্যাপোলো টায়ার্স। এবং যার পরিমাণটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা না গেলেও প্রত্যেক ম্যাচ পিছু ড্রিম 11 ভারতীয় বোর্ডকে দিত 4 কোটি টাকা, অ্যাপোলো টায়ার 4.5 কোটি টাকা দেবে ভারতীয় বোর্ডকে। স্নেহা, একেবারে অর্পণদা, এই অত্যন্ত বড় খবর আজকের জন্য। এরই পাশাপাশি প্রথমেই বলছিলাম আপনাদের যে হ্যান্ডশেক বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু অত্যন্ত অনেকটা এই মুহূর্তে জল গড়িয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখছি একের পর এক আপডেট আসছে। সেক্ষেত্রে রেফারি নিয়ে কিন্তু একটা বড় বিতর্কের তৈরি হয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো স্নেহা, বলা যেতে পারে এই ঘটনাটা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল একদম। কারণ হচ্ছে যে ম্যাচ রেফারিকে নাকি বলা হয়েছিল যে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কোনো একটা বোর্ড, পাকিস্তান বোর্ডের তরফ থেকে। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে পিসিবির চেয়ারম্যান এবং এসিসি যে আছেন তিনি কিন্তু একই ব্যক্তি, নাকভি। এবং এবার তাহলে রেফারিকে কে বললো যে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কি হবে না হবে, এর কিন্তু চর্চা এসে গিয়েছে। যেটা আইসিসি কিন্তু এখানে কিছু করতে পারে না। আইসিসি প্যানেলটা বলে দিতে পারে, এসিসির দায়িত্ব নিতে হবে। আর এসিসির দায়িত্বই হচ্ছে পাকিস্তান পিসিবি বোর্ডের চেয়ারম্যান নাকভি রয়েছেন। তো সেই দিক থেকে বলতে গেলে পুরোপুরি চাপটা, বলটা এখন পুরো পাকিস্তানের দিকে চলে গিয়েছে। এরকম কোনো নিয়ম নেই, বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, স্পোর্টসম্যানশিপ স্পিরিট যখন উঠেছে, সূর্যকুমার যাদব খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে কোথায় গিয়ে স্পোর্টসম্যান স্পিরিটটা দেখাতে হয়। যেখানে পেহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে গেছে, সেখানে এই ধরনের স্পোর্টসম্যান স্পিরিট কোনো প্রশ্নই আসে না বলা যেতে পারে। এবং এটা একটা ভারতীয় বোর্ড এবং গভর্নমেন্টের সিদ্ধান্ত বলে সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে এই হ্যান্ডশেক বিতর্কে কার্যত পিছনের দিকে চলে গেল পিসিবি এবং আমার মনে হয় না এখানে খুব একটা কিছু হতে চলেছে। দেখো, আর একটা বিষয় যেটা তোমায় জানিয়ে রাখি স্নেহা, এটার পাশাপাশি সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে ভারতীয় দল কিন্তু যদি চ্যাম্পিয়ন হয়, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু এসিসি প্রেসিডেন্ট অর্থাৎ নাকভির কাছ থেকে পুরস্কার বা কাপটা কিন্তু নেবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। যদিও এটা সূত্রের খবর, তাহলে এটা যদি হয় এটা বিরাট বড় সিদ্ধান্ত। আর একটা হতে পারে যে এসিসি হয়তো সিদ্ধান্ত নিল অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, তাহলে হয়তো ভারতীয় ক্রিকেট দল সেটা অ্যাকসেপ্ট করতে পারে। যদি না হয়, ভারতীয় দল কিন্তু এই কাপ নেওয়াটা বয়কট করতে পারে, যেটা নিঃসন্দেহে এতদিনে ক্রিকেট ইতিহাসে বড় খবর হতে চলেছে। তাই এখনো পর্যন্ত এটা সূত্রের খবর, এখনো পর্যন্ত আমাদের কাছে কংক্রিট কিছু এসে পৌঁছায়নি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এশিয়া কাপ কেন, ক্রিকেট ইতিহাসে বিরলতম ঘটনা ঘটে চলেছে, নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে বলে নিঃসন্দেহে কথা বলা যেতে পারে। অর্পণদা, কোথাও গিয়ে কি এটা প্রতিবাদের ভাষা বলা যায়? ডেফিনেটলি, কারণ পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে ঘটে গিয়েছে, পাকিস্তানের মতো দেশের সঙ্গে কোনো রকম কোনো স্পোর্টসম্যান স্পিরিট বা স্পোর্টসম্যানশিপ বা কোনো রকম কোনো সৌভ্রাতৃত্ববোধ বা সৌহার্দ্য এরকম দেখানোর কোনো জায়গাই নেই। ভাই, আমরা খেলতে এসেছি, খেলবো, দ্যাটস অল, এর বাইরে আর কিচ্ছু নয়। হ্যান্ডশেক বিতর্কে স্যালিউট, এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতবাসী হিসাবে খুব গর্ব হচ্ছে, এটুকু বলা যেতে পারে। বেশ, এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমরা হ্যান্ডশেক বিতর্ক নিয়ে তো আলোচনা করছিলাম এবং তার সঙ্গে এশিয়া কাপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে এরই মধ্যে যুবরাজ সিং এবং রবিন উথাপাকে ইডি তলব করেছে। আমরা জানি যে অনলাইন বেটিং অ্যাপের কারণেই কিন্তু তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো অর্পণদা। দেখো, অবৈধ ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারির জন্য এই দুজন ক্রিকেটারকে ডাকা হয়েছে এবং এর আগেও কিন্তু সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানকে ডাকা হয়েছিল এবং এবারে যুবরাজ সিং এবং রবিন উথাপাকে ডাকা হয়েছে। রবিন উথাপাকে 22শে সেপ্টেম্বর এবং যুবরাজ সিংকে 23শে সেপ্টেম্বর ডাকা হয়েছে। তবে এই বিষয়ে আরও যদি আমাদের দর্শকদের জন্য জানতে চাই, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে স্বপন পাল। স্বপনদা, তুমি যদি শুনতে পাও, এই মুহূর্তে এই অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে যুবরাজ সিং এবং রবিন উথাপাকে ইডি তলব করেছে, জিজ্ঞাসাবাদ করা হবে 22 এবং 23 সেপ্টেম্বর। তোমার কাছে আপডেট খবর কি রয়েছে একটু যদি দর্শকদের জন্য জানাও। দেখো অর্পণ, বেটিং অ্যাপ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইডির তৎপরতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বেটিং অ্যাপের সঙ্গে যারা স্পন্সর যুক্ত তাদেরই ডাকা হচ্ছে। বিশেষ করে তুমি শুধু ক্রিকেটারদের বললে চলবে না, এখানে বলিউড টলিউড এবং অনেক ক্রিকেটারকেও ডাকা হয়েছে। এর আগেও ইতিমধ্যেই সুরেশ রায়না, হরভজন সিং, শিখর ধাওয়ানদেরও ডাকা হয়েছে। এই মুহূর্তে রবিন উথাপা ও যুবরাজ সিংকে ডাকা হয়েছে ইডি দপ্তরে। তার এই কারণ হচ্ছে একটাই, যে সংসদে দেখো বেটিং অ্যাপ, বেআইনি অ্যাপ যে নিষিদ্ধ হওয়ার পরেই কিন্তু যেমন টিম ইন্ডিয়া থেকে ড্রিম 11-এর স্পন্সর সরিয়ে দেওয়া হয়েছে, সেরকমই এই যে বেটিং অ্যাপগুলো যে চলছে, বেআইনি বেটিং অ্যাপগুলো দেশ জুড়ে চলছে, তাতে এই অভিযোগ উঠেছে এই বেটিং অ্যাপে বিভিন্ন সাধারণ মানুষ প্ররোচনার মধ্যে পড়ছে, তাদের নিঃস্ব হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে বেটিং অ্যাপের যে তৎপরতা, বেটিং অ্যাপ নিয়ে যে ইডির তৎপরতা, এই কারণেই বেটিং অ্যাপে বিভিন্ন সাধারণ মানুষ জড়িত হয়ে তাদের নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই কারণে এর শিকড় কোথায় নেমেছে, এদের সঙ্গে কি রকম চুক্তি, আর্থিক চুক্তি কিরকম, সেগুলো খতিয়ে দেখার জন্য ইডি কিন্তু প্রত্যেককে তাদের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। দুদিন আগেই আমার টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী ডেকেছে এবং অঙ্কুশকেও ডাকা হয়েছে। এক্ষেত্রে যুবরাজ সিং এবং রবিন উথাপাকেও ডাকা হয়েছে। রবিন উথাপাকে 22 তারিখ এবং যুবরাজ সিংকে 23 তারিখ ডাকা হয়েছে। সুতরাং এটা একটা বিষয় হচ্ছে ইডি বা সরকার একটাই কারণ, দেশ থেকে যে বেআইনি যে বেটিং অ্যাপগুলো চলছে এবং তার নিয়ে যে একটা অনেক রকম কেলেঙ্কারি চলছে। বিশেষ করে দেখো এই অর্থগুলো বেটিং অ্যাপের মতো এই বেআইনি সংস্থাগুলো এরা কি করছে, এই অর্থ তুলে বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। ফলে বিভিন্ন অভিযোগ উঠছে, ইডি দপ্তরে আসে, জমা করছে। সেই কারণে এই তদন্ত চালিয়ে যাওয়ার জন্য ইডির তৎপরতা। সেক্ষেত্রে যুবরাজ সিং এবং রবিন উথাপাকেও ডাকা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদের কতগুলো চুক্তি এবং সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু তাদের দেখা করতে বলেছে। সুতরাং আশা করব এই যে তদন্ত সঠিকভাবে চলবে এবং দেশ থেকে এই বেটিং অ্যাপ বা বেআইনি অ্যাপগুলো নির্মূল হবে এবং সাধারণ মানুষ একটা সুস্থ ভাবে বাঁচতে পারবে। এই কারণেই তৎপরতা বলে মনে হয়। অর্পণ, একদমই তাই স্বপনদা, অনেক ধন্যবাদ। বুঝতেই পারছো স্নেহা, একদম আপডেটেড খবরটা আমাদের স্বপনদা অর্থাৎ স্বপন পাল দিয়ে দিলেন। তবে দেখা যাক এর পরবর্তীকালে কি হয়। এর আগেও সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানকে ডাকা হয়েছিল। একদমই তাই। তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরছি বিরতির পর। আসার পর আরো একাধিক আলোচনা রয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা জানেন প্রত্যেকদিন আমরা শো এর মাধ্যমে কিন্তু আপনাদের কুইজের কিছু বিষয় রাখি এবং সেক্ষেত্রে আজও আপনাদের জন্য একটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় একটি কুইজ রয়েছে। তবে আজকের প্রশ্ন কি এবং গতকালের উত্তরদাতা কে, সবটাই আপনাদের জানাবো। এবং আপনাদের বলে রাখি আমাদের এই কুইজের গিফট স্পন্সর অ্যাশিওর। অর্পণদা, আজকের প্রশ্ন কি? এটুকু আপনাদের জানিয়ে রাখি যে স্নেহাকে এর আগে অনেকবার বলেছি যে আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাকে কোনো পুরস্কার দেবে কিনা। এখনো পর্যন্ত স্নেহা সেটা অ্যাশিওর করতে পারেনি, কারণ আমাদের গিফট স্পন্সর হচ্ছে অ্যাশিওর। তবে গতকালে গৌতমদা যে প্রশ্ন করেছিলেন, আজকে সঠিক উত্তরদাতা মানে গতকালের সঠিক উত্তরদাতা হচ্ছেন সুমিত মিত্র ব্যারাকপুর থেকে। ডাবল বোনান্সা, আপনি 2টি পুরস্কার পাবেন, কারণ একদম 2টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। প্রথমটা হচ্ছে সুনীল গাভাস্কার অ্যাট ইডেন গার্ডেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে পতৌদি। তবে আজকের প্রশ্নটা করে ফেলিস না? একেবারে। আজকের খুব সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি একজন শ্রীলঙ্কার স্পিনার, ক্যারাম বলের জন্য আমি বিখ্যাত এবং কোনো একটি এশিয়া কাপে ভারতীয় ব্যাটিং অর্ডারের দর্প চূর্ণ করে দিয়েছিলাম। আমি কে?
এই প্রশ্নটার উত্তর দিতে পারলে কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে অ্যাশিওরের তরফ থেকে। যদি স্নেহা উত্তর দিতে পারে, স্নেহাও কিন্তু পুরস্কারটা পেতে পারে। একেবারে আমি চেষ্টা করব, তবে আমি সবার আগে বলবো যে আপনারা চটজলদি এই উত্তরটি দেন এবং অ্যাশিওরের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। তবে অর্পণদা, আরও একটি বিষয় আলোচনার রয়েছে, 19 তারিখ ওম্যান ম্যাচ রয়েছে, কি হতে চলেছে? ওমানের সঙ্গে 19 তারিখ ম্যাচ রয়েছে এশিয়া কাপের, এবং কার্যত নিয়ম রক্ষার ম্যাচ বলা যেতে পারে, কারণ অলরেডি দুটি ম্যাচ ইন্ডিয়া জিতে গিয়েছে, একটি পাকিস্তান, একটা ইউএই। আমার মনে হয় যে যদি ভারত প্রথমে ব্যাট করার সুযোগ পায়, সুযোগ ইন দ্য সেন্স আমি বলছি দুবাইয়ের পিচে সবাই চায় যে দ্বিতীয়বার মানে একদম সেকেন্ড অপশন ব্যাট প্রথমে বোলিং করে নিতে, তারপর ব্যাট করতে, কারণ পিচটা অনেক বেশি সহজ হয়ে যায় রান তোলার জন্য। তো যদি বাই চান্স ওমান ক্যাপ্টেন টসটা জিতে যান এবং তিনি যদি ফিল্ডিং নেন, তাহলে ভারত প্রথমে ব্যাট করে, আমার মনে হয় ভারতীয় দল যেভাবে ছন্দে রয়েছে সেটা একটা রেকর্ড রান হতে পারে বলে আমার মনে হয়। কারণ অভিষেক শর্মা দুর্দান্ত ছন্দে, সাইন আফ্রিদিকে যেভাবে ব্যাক টু ব্যাক পাকিস্তান ম্যাচে প্রথম বলে 4 এবং দ্বিতীয় বলে 6 মেরেছে, এবং যে বিধ্বংসী ইনিংসটা একটা শর্ট ফরম্যাট মানে স্টর্ম বলা যেতে পারে, একটা সেরকম দারুণ ফর্মে রয়েছেন। একটা বড় রান আশা করা যেতে পারে অভিষেক শর্মা, তারপরে সঞ্জু স্যামসং রয়েছেন, শুভমান গিল রয়েছেন, তিলক বর্মা রয়েছেন, সূর্যকুমার যাদব রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন। মানে সব মিলিয়ে বলা যেতে পারে ওমানের জন্য কিন্তু একটা স্টর্ম অপেক্ষা করছে, এবং সেটা কিন্তু বিধ্বংসী রূপ নিতে পারে বলে মনে হচ্ছে। তবে সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। তুমি যদি বলো যে বোলিং এর ডিপার্টমেন্ট তুমি যদি বলো, আমার মনে হয় না খুব একটা চেঞ্জেস হবে। কোথাও গিয়ে বুমরাকে হয়তো রেস্ট দিলেও দেওয়া হতে পারে, সেখানে হর্ষদীপ সিং এর এন্ট্রি হতে পারে। আমার মনে হয় ফোর্স চেঞ্জ নেই, তবে যেহেতু রেস্টের বিষয় রয়েছে সেখানে কিন্তু বুমরাকে বসিয়ে কোথাও গিয়ে হর্ষদীপ সিং বোলার হিসেবে আসতে পারেন, এবং তারপর পাশাপাশি কিন্তু হার্দিক পান্ডিয়া রয়েছেন। আর বোলারদের তো কিছু বলাই যাচ্ছে না, একদম ভেলকি দেখাচ্ছেন। রিস্ট স্পিনার হিসেবে দুজন থাকছেন, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী থাকছেন, অক্ষর প্যাটেল রয়েছেন। এদিকে বোলিং অপশন হিসেবে বোলিং অলরাউন্ডার শিবম দুবে রয়েছেন, যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ওমান থোড়া সম্ভালকে, মানে ইউএইর ক্ষেত্রে যে অবস্থা হয়েছিল, আরও ওমানের ক্ষেত্রে কি কি হবে আমি জানি না, তবে একটা রেকর্ড হতে চলেছে, মানে একাধিক রেকর্ড হতে চলেছে, এটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হোপফুলি আবার একটা এনজয়েবল ম্যাচ আমরা দেখতে পাবো 19 তারিখ শুক্রবার দিন পড়েছে। তবে দেখা যাক কি হয়, আমার মনে হয় একটা ফাটাফাটি পারফরমেন্স আমরা দেখতে পাবো। একেবারে অর্পণদা, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, তবে তারই মাঝে অত্যন্ত ইন্টারেস্টিং যে বিষয়টি তা হলো কুইজ। অ্যাশিওরের তরফে আপনারা পেয়ে যাবেন সেই আকর্ষণীয় গিফট। অবশ্যই আমাদের সেই কুইজের উত্তর চটজলদি আপনারা দিয়ে ফেলুন। অর্পণদা, অনেক অনেক ধন্যবাদ তোমায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7-এ।